অর্ঘ্যজিৎ পাল। আজকে আমি আমেরিকার একনায়কতন্ত্র সম্বন্ধে বলতে চাই। আমেরিকা যেটি 1776 যেটি 1775 খ্রিস্টাব্দে স্বাধীন 4 জুলাই 2 জুলাই 1775 খ্রিস্টাব্দে স্বাধীনতা ডিক্লেয়ার দিয়েছিল। মানে এরা স্বাধীনতার জন্য এই তারিখ থেকে সংগ্রাম শুরু করেছিল 1775 খ্রিস্টাব্দে 1775 খ্রিস্টাব্দ থেকে, এবং ঠিক 8 বছর পর 1783 খ্রিস্টাব্দের 3 সেপ্টেম্বর তারা স্বাধীনতা পেয়েছিল। তো তৎকালীন সময়ে আমেরিকা গণতান্ত্রিক ছিল না, কিন্তু পরবর্তী সময়ে ধীরে ধীরে এতে নির্বাচন ব্যবস্থা শুরু হতে থাকে, এবং আমেরিকা দেশের প্রথম রাষ্ট্রপতি হন আব্রাহাম লিঙ্কন। তো ধীরে ধীরে আমেরিকা এখন ধীরে ধীরে আমেরিকা পুরো বিশ্বকে একনায়কতন্ত্রের দিকে ঢেলে পড়ে। আমেরিকা সম্বন্ধে যা মাথা দিতেছে সবকো আমেরিকা সম্বন্ধে কী দিতেছে মাথা মন কর। আমেরিকা 1965 খ্রিস্টাব্দে আমেরিকা ইরানের সাথে একটি যুদ্ধ করেছিল। এতে ইরানের যে ইরান এতে আমেরিকা ইরানের একজন রাজতান্ত্রিক ইরানে তখন ব্রিটিশদের আমার কনসেপ্টটা ক্লিয়ার না রে। ইরানে তখন ব্রিটিশ, আচ্ছা এটা বাদ দে, ডলার সম্বন্ধে কই না, এটা আগে শেষ করলে কী হয়েছে। 1965 খ্রিস্টাব্দে আমেরিকা ইরানের সাথে যুদ্ধ করে। ইরানের মধ্যে তৎকালীন সময়ে আমেরিকার নির্বাচনী সরকার ইরানের মধ্যে শাসন করত। ইরানের মধ্যে তৎকালীন সময়ে অযোগ্য শাসক রয়েছিল, কিন্তু সেই বিভিন্ন অযোগ্য শাসকগুলি যারা রয়েছে, সেই অযোগ্য শাসকগুলিকে কী করছিল, আমেরিকার তরফ থেকে আমেরিকার রিপ্রেজেন্টেটিভ হিসাবে একজন ব্যক্তি সেই অযোগ্য শাসকগুলিকে মানে উঠে দিয়েছিল, এবং প্রথম তারা বলেছিল যে সে বলেছিল যে জনগণের অনেক সুবিধা দেবে, কিন্তু পরবর্তী সময়ে সেই ব্যক্তি আমেরিকার লাভের জন্য কাজ করতে থাকে, এবং ইরানের যত তেল রয়েছে সেই তেলগুলিকে আমেরিকাতে কম দরে বিক্রি করতে শুরু করে। তারপর মানে আমেরিকার সব থেকে যাতে লাভ হয়, তারপর ইরানের যত বিভিন্ন জিনিসের ট্যাক্স রয়েছে সেগুলিকে বাড়িয়ে দিয়ে আমেরিকার দিকে নিয়ে যাওয়া হতে আমেরিকার মানে ইরানের ট্যাক্সগুলিকে আমেরিকা বাড়িয়ে দিয়েছিল, কারণ নির্বাচনে আমেরিকার একজন ব্যক্তি ছিল, আমেরিকার একজন রিপ্রেজেন্টেটিভ ছিল। তখন সেই ব্যক্তি রাজতান্ত্রিক হিসেবে ইরানে শাসন করত, এবং এইভাবে মানুষের উপর অত্যন্ত অত্যাচার করা হতো মানুষদের। মানে সে এমন প্রচলন করে দিয়েছিল, মানে একদম মানে যেই শাসকটা ছিল সেই শাসক মানে কি জানি কয় বিভিন্ন অশ্লীল ছিল। সে খালি সারা মানে ওয়াইনের নেশায় মানে সবসময় ড্রিঙ্ক করতো। সেই ড্রিঙ্কের নেশায় সে সবসময় মগ্ন থাকতো, এবং সে বিভিন্ন মানে তার মধ্যে বিভিন্ন লালসা ছিল, সে আমেরিকার কালচারে ইরানের মধ্যে ইরানের মধ্যে মানে থোপে দিয়েছিল আর কি। ইরানের মধ্যে মেয়েরা কী পরে গুর্খা পরে থাকে, মেয়েরা তাদের হাত কান নাক মুখ খালি চোখ দুটি বের করে সারা শরীর তাদের ঢাকা থাকে, কিন্তু সেই আমেরিকার দ্বারা নির্বাচনী মানুষটি এসে ইরানের মধ্যে তখন আমেরিকান কালচার শুরু করে। আমেরিকার মধ্যে তো মেয়েরা যত ছোটো কাপড় পরতে পারে, সেই ছোটো কাপড় তাদের জন্য ফ্যাশন হয়ে থাকে। তো এই জন্য ইরানের মধ্যে অনেক বিদ্রোহ শুরু হয়। তো 1965 সালে ইরানে আমেরিকার বিভিন্ন অত্যাচারের ফলে বিদ্রোহ শুরু হয়। তখন এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন আবুল খামিনি নাকি এমন কি একটা খামিনি যিনি আসলো, কি খামিনি হচ্ছে টাইটেল। এমন খামিনির বংশধর অনেকজনই খামিনি করে ইরানের মধ্যে রাজত্ব করে আছে। বর্তমানে আছে আবু খামিনি, এর বাবা আসলো ওই সময়।
আবু খামেনি না আবুল খামেনি জানি। তো তৎকালীন সময়ে তার বাবা এর বিরুদ্ধে অনেক মানে অনেক আন্দোলন করছে, কিন্তু পরবর্তী সময়ে আমেরিকার পাওয়ারটা বেশি আসলে দীক্ষা খামেনিরে বাই করে দিছে। রাজা খামেনি নাকি ব্যাংক খামেনি জানি, খামেনিরে ইরান থেকে বাই করে দিছে। ইরান থেকে বাই করে দেওয়ার ফলে সে বিশ্বের বিভিন্ন জায়গায় বিশ্বের বিভিন্ন দেশে গেলে কিন্তু আমেরিকার দাবদাবা সেই বিশ্বের বিভিন্ন দেশে থাকার কারণে সেই বিভিন্ন দেশগুলি থেকে সেই খামেনিকে রিজেক্ট করে দেওয়ার জন্য তারা বলতে লাগলো। কারণ সময় আমেরিকা বেশিরভাগ নেটো দেশগুলি আমেরিকার ভুক্ত ছিল এবং খামেনি বেশিরভাগ আমেরিকা নেটোভুক্ত দেশগুলির থেকে রিজেক্ট হতে থাকলো। পরবর্তী সময়ে ফ্রান্স দেশটি খামেনিকে আশ্রয় দিল এবং রাজা আমেরিকার যে নির্বাচনী ব্যক্তি মানে আমেরিকা বলেছিল যে এই খামেনিকে যদি ধরে আনতে পারে তাহলে তারা লোক ফাঁসি দেবে, কিন্তু ফ্রান্স তখন খামেনিকে দিইনি। পরবর্তী সময়ে যখন এই অত্যাচার তখন সেই অত্যাচার জনগণের কাছে হয়েছিল, কিন্তু জনগণ তখন এতটা তাদের জন্য লড়াই করতে থাকেনি যতক্ষণ না পর্যন্ত তাদের উপর সেই অত্যাচারের প্রভাবটি পড়তে শুরু করে। যখন সবার সামনে সবার কাছেই সমগ্র অত্যাচার তাদের উপর পড়তে শুরু করে, তখন খামেনিকে কী করা হয়, খামেনি তখন আবার আসে এবং সেখানে সেই রাজা শাসন বাদ দিয়ে সেখানে গণতন্ত্র জনগণের বিদ্রোহের নেতৃত্ব হিসেবে তিনি সেই ব্যক্তির সঙ্গে লড়াই করে সেই ব্যক্তিকে দেশ থেকে বিতাড়িত করে দিই এবং পরবর্তী সময়ে সে আমেরিকাতে চলে যায় এবং খামেনি পুরো ইরানকে কন্ট্রোল করতে শুরু করে। সে ইরানের জন্য গণতন্ত্র ব্যবস্থা এনেছিল। সেই গণতন্ত্র ব্যবস্থা আমাদের ব্যবস্থার মতো নেই। সেখানে প্রতি 4 বছর অন্তর প্রতি 4 বছর অন্তর কী হয়, নির্বাচন হয়। এর মধ্যে আমাদের যেমন উচ্চসভা এবং নিম্নসভা রয়েছে, উচ্চ কক্ষ রয়েছে, উচ্চ কক্ষে লোকসভা আর নিম্ন কক্ষ রাজ্যসভা রয়েছে। সেখানেও 2 ধরনের সভা, উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ রয়েছিল, নামটি আমার এতটা মনে নেই, কী জানি কয়। তখন খামেনি গণতন্ত্র ব্যবস্থা শুরু করেছিল এবং জনগণের মধ্যে জনগণের জন্য অনেক সুবিধা করেছিল। এই হলো ইরান এবং আমেরিকার ওয়ার 1965 সালে হয়েছিল। তারপর 1970-71 সালে আমেরিকা আরও ইরানের সাথে আরও আমেরিকা কী করেছিল, যুদ্ধের যে বিমানগুলি দিয়ে ইরানের উপর ইরানের যে সেনাবাহিনী আছে এই সেনাবাহিনীর উপর যুদ্ধের বিমান দিয়ে বোমা ফেলে বুম ব্লাস্ট করে সেনাবাহিনীকে দুর্বল করতে চাইছিল, কিন্তু তাদের এই কার্য সফল হয়নি। এই অপারেশনটির নাম ছিল ইগল ব্লু নাকি তাদের একটা আসলো, একটি অপারেশন তারা করে, কিন্তু সেই বিভিন্ন কারণে সেই অপারেশন সফল হয়নি এবং অনেক বেজ্জতি হয়ে গেল আমেরিকার তৎকালীন সময়। তো এই গেল আমেরিকা এবং ইরান রিলেশন। তাছাড়া আমেরিকা বিভিন্ন দেশের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ এক ব্যবসামূলক আরম্ভ করেছে, একতন্ত্র আরম্ভ করেছে। তাছাড়া বর্তমান সময়ে আমেরিকার ডলারের দাম এত বেশি কেন, এর পিছনে একটা কারণ রয়েছে। কারণটি হলো এই তৎকালীন সময়ে যখন টাকা পয়সার প্রচলন এতটা ছিল না, মানুষ কী করতো, মানুষ সোনা মুদ্রা দিয়ে, সোনা রূপা তামা এগুলি দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতো। তো আমেরিকা দেখলো যে আমেরিকা কী করতো, এই মানুষকে তাদের স্বর্ণগুলি আমেরিকা বেশি লোভ ছিল স্বর্ণর দিকে, তো মানুষকে স্বর্ণর দিকে মানুষদের কাছ থেকে সেই স্বর্ণগুলি রেখে দিত এবং কী করতো, স্বর্ণগুলি তাদের কাছে সেফ আছে আর ভবিষ্যতে ঋণ শোধ করতে পারলে তুমি স্বর্ণ ডিল হয়ে যাবা, এর জন্য একটা চুক্তি চাই নিত। এই চুক্তিটা
একটা কাগজে লিপিবদ্ধ থাকতো। তে কী হইতো, মানুষ যখন ব্যবসা করতে শুরু করলো তখন আমেরিকার মধ্যে যে স্বর্ণ রয়েছে, আমেরিকার মধ্যে মনে করেন 10 লাখ টাকার স্বর্ণ রয়েছে। তো একজন ব্যক্তি 10 লাখ টাকা স্বর্ণ সে আমেরিকার ভেতর আমেরিকার কাছে জমা দিল, যার ফলে 10 লাখ টাকার স্বর্ণের জন্য আমেরিকা তাকে একটা ঋণপত্র দিল। সেই ঋণপত্রের মধ্যে লেখা রয়েছে যে আমেরিকা এবং ওই ব্যক্তির মধ্যে 10 লাখ টাকা একটি ঋণ শোধ হয়েছে। এখন যদি ওই ব্যক্তিটি মনে করেন 10 লাখ টাকার একটি ব্যবসা শুরু করলো, 10 লাখ টাকা কোনো কারণে মনে করেন এই 10 লাখ টাকা তার দরকার রয়েছে, এবং ব্যবসার ক্ষেত্রে ওই যে ব্যক্তিটা 10 লাখ টাকা সেভ করছিল, ওই ব্যক্তি আরেকজন ব্যক্তিতে ঋণ লইছিল, মানে এই ঋণ পরিশোধ করার লিগা 10 লাখ টাকাটা মানে হেরে দিব। তে এই বেটা থাকে মানে ডেনমার্কও, মানে আমেরিকাতে ডেনমার্ক কেটাও তো যাওয়া আসা করবো। তো বেটা কী করছে, ওই চুক্তিপত্রটা আরেক বেটা দিয়ে দিছে, মনে করছে তুমি গিয়েছে রেহেন তো আমার নাম করেছো, তুমি লই করবা। তো আমেরিকা দেখলো এবার এই বেটাও কী করছে, আমার 20 লাখ টাকা দরকার, 10 লাখ টাকা আমি আরেক বেটার এমনি দিয়ে দিই, আমার নাম করে লই করবা। তো আমেরিকা দেখলো স্বর্ণ আমেরিকার কাছেই রয়েছে, যে ব্যবসা হইতেছে এই কাজটি কিতা করতেছে, এই কাগজপত্রই করতেছে, এই কাগজপত্র যেমন এই চুক্তিটি কিতা করতেছে, কি জানি কয়, এই চুক্তিপত্র দিয়েই মানে ব্যবসা চলে যেতেছে, কার স্বর্ণের কাছে রইল। তো আমেরিকা একটা বুদ্ধি গেলাইছে, এক কাজ করি এটা কারেন্সি বানিয়ে দিই, মানে যে কাগজপত্রটা এটা লিখে আমি এমন একটা ডলার একটা বানিয়ে দিই, মানে এটা দিয়ে ব্যবসা দিতে থাক আর স্বর্ণ আমার কাছে দাও। তো কীটা করছে, ডলার বানিয়ে দিছে। তৎকালীন সময় ডলারের এত একটা দাম আসলো না, ডলার মানে আমরা ইন্ডিয়ান রুপি, আমরা ইন্ডিয়ার 1 টাকা আর ডলার আসলো 3 টাকা, এমন আসলো এমন। ডলার যে কনসেপ্ট, মানে ডলার এবার স্বর্ণের দাম যত বৃদ্ধি পাইতেছে, স্বর্ণের মানে দেশের মধ্যে শুধু ডলারই প্রচলিত হইতেছে, যার ফলে আমেরিকার যে ডলার এটা বিভিন্ন দেশের মধ্যে চলে আসছে গেছে, যে জিনিসটা মানে সারা দুনিয়াতে চলে যাবে, এটার দাম আপনি পারবো। এটার ডিমান্ডও বেশি হইতেছে, এটার সাপ্লাই বেশি হইতেছে। যে জিনিসটার ডিমান্ড আর সাপ্লাই বেশি, এই জিনিসটা বাড়তেই থাকবো, বুঝছেন? যে ডলারের ডিমান্ড আর সাপ্লাই বেশি আসলে কোনো সময় আরও কবের কথা এটা, এর লিখা এই ডলারের দাম আস্তে আস্তে বাড়তে শুরু করছে, যার ফলে আমেরিকা যেটা করছে, আমেরিকার কাছে ওখানেও অনেক স্বর্ণ রয়েছে। তে বিভিন্ন দেশের অনেক স্বর্ণ রয়েছে আমেরিকার কাছে। তাই আমেরিকা এই পত্রটি দিল, আমেরিকা কীটা হয়েছে, আমেরিকা তো এরা স্বর্ণটি রাখতেছে, এটার লিগে আমেরিকা কীটা করবো, কর্জ দিব না কিতা। আমেরিকা রে বিভিন্ন দেশ কইতাছে আমার স্বর্ণ আমার ফিরাই দো, নাহলে আমার টেয়া আমার দিয়া দো। আমেরিকা তো মানে স্বর্ণ এমন একটা জিনিস যেটার দাম খালি বাড়ে আর কমে। তুমি 10 টাকাতে কিনছিলে, এটা দাম মনে আজকে 1 লাখ টাকা। তে আমেরিকা যখন 10 টাকাতে কিনছিল, এটার দাম 10 টাকা আসলো, মানে 1 লাখ টাকা। এটা আমেরিকার লিগা দিওয়ানটা এটা মুশকিল হয়ে যাবো। তাই আমেরিকা কীটা করতেছে, আমেরিকার কাছে একটা প্ল্যান আছে। প্ল্যানটা হইলো কিতা, আমেরিকার একটা ইলিগাল কারেন্সি আছে যেটার নাম হচ্ছে বিটকয়েন। এখন বর্তমান সময় বিটকয়েনের দামটা এতটা বেশি না, মধ্যে এটা 1 কোটির উপরে গেছিলো গা, বর্তমান সময় 50 লাখের কাছাকাছি আছে। তাই আমেরিকা কীটা করবো, বিভিন্ন দেশের মধ্যে কীটা করবো, ওখানে বিটকয়েনের দামটা একটু কম আছে, বিভিন্ন দেশের মধ্যে তে আগে বিটকয়েনটি আগে লইয়ে সে কীটা করবো, এরার কাছে জমা করবো। যে জিনিসটা বাজারের মধ্যে বেশি আছে, এটার দামও তো একটা থাকতো না, এটার দাম নর্মাল থাকবো বা কমে যাবো। যদি এটার ডিমান্ডটা বেশি হয়ে থাকে আর এটার সাপ্লাই কমে থাকে, তাহলে এটার প্রাইস আস্তে আস্তে এই জায়গায় যাবো। তো আমেরিকা অনেক কীটা করতেছে, বিভিন্ন দেশের থেকে, বিশ্বের বিভিন্ন দেশের থেকে বিটকয়েনটির আগে লইতেছে নিজের কাছে। ডিজিটাল বিটকয়েন জানা কথা, এটি এমনি হইতো না, লইতেছে যেমনি ওরা লইতেছে, এটা আমি অত একটা বুঝতাম না, লইতেছে। অনেক এটা করবো, এরা বিটকয়েনটি লইতেছে আর এটার সাপ্লাই কমাই দিব। এটা মানে আমেরিকাতে কোনো কাজ যেত না, আর এটার ডিমান্ড আসতে বেশি বেড়ে থাকে। ডিমান্ড বাড়লে আপনার জিনিসটার দাম বেড়ে যাবো। তো আমেরিকা কীটা করতেছে, সব লই লিতেছে আর এটার ডিমান্ড বাড়ে লিতেছে, সাপ্লাইও বাড়ে লিতেছে, সাপ্লাই কমা লিতেছে, ডিমান্ড বাড়ে লিতেছে, যার ফলে এটার প্রাইসটা আপনারটা বাইরে যেতেছে। প্রাইস বাইরে যাওয়ার লিখা যে সময়টার প্রাইসটা ধরেন ওখানে 50 লাখ আছে, মানে এইবারটা যদি 50 লাখ টাকা দিয়ে দিলে 50 লাখ টাকা এইবারে পাইব। মানে বিটকয়েন এইবারটা 50 লাখ টাকা দিয়ে কিনে সেটা জমা করে লিছে, মানে দেশের মধ্যে ডিমান্ড বাড়ছে, এটা তো মানে 5 কোটি হয়ে গেছে। মানে এইবারটা তো 50 লাখ টাকা দিয়ে নিছিল, মানে এইবারটা যদিও মানে আমেরিকা যদি এইবারে এটা যদি বেচে, তাহলে এইবারে এটা 4.5 কোটি এক্সট্রা দিয়ে সেটা এই জিনিসটাই কিনবো। তো এন আমেরিকার বেতার লাভ নেই,
কী হইব, আমেরিকা কইব আমি আমার যে মানে সব বিটকয়েন জমা করিস না, আমেরিকা কইব আমি আমার যে ঋণটা আছে এই ঋণটা কি তখন বিটকয়েন দেওয়া দিমু। এবার দা মাঝে তো মনে করবো আমাকে কত দাম বিটকয়েন, আচ্ছা বিটকয়েন দিয়ে লইলাম, বিভিন্ন দেশ বিটকয়েন দিয়ে লই লিব। এবার তো সবার কাছে বিটকয়েন আয় করবো, ডিমান্ড আয় মানে ডিমান্ড কম সাপ্লাই বেশি, ডিমান্ড কম আর সাপ্লাই বেশি, তাহলে দাম কিন্তু কমে যাবো। ডিমান্ড বেশি সাপ্লাই কম, দাম উঠে যাবো। দুটা ব্যস্ত না, ডিমান্ড আর সাপ্লাই দুটা ব্যস্ত না পাতি। ডিমান্ড যদি বেশি থাকে সাপ্লাই যদি কম থাকে তাহলে দাম বাড়বো, ডিমান্ড যদি কম থাকে সাপ্লাই যদি বেশি থাকে মানে ডিমান্ড বেশি থাকলে দাম বাড়বো, ডিমান্ড কম থাকলে দাম কমবো। মানে ডিমান্ড বেশি কমালে হইব যে সময় সাপ্লাই বেশি থাকবো এই সময় ডিমান্ড কম হইব, আর ডিমান্ড বেশি কমালে হইব যে সময় সাপ্লাই কম থাকবো এই সময় ডিমান্ড বেশি হইব। তো এমনি এমনি আমেরিকা করছে ডলারটারে তাদের কারেন্সি হিসাবে বানাইছে এবং ডলার দিয়ে সে তাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করবো। তো এইভাবে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করছে। তো এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। নমস্কার। বললে বাপ্পা চেষ্টা কিছু আমি দাম নিয়ে বেশি কিছু কাম নিয়ে সাবাস।